এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার নমস্কার নমস্কার। জবাব চাই বাংলাতে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ হাসবো না কাঁদবো না রাগ করব না আবার সেই মনস্কামনা করব যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দাও। কি করব আমি জানি না, কারণ পাকিস্তান যে কাণ্ডগুলো করে সেগুলো দেখে হাসি পায় এবং বারবার মনে হয়, দেখুন আমি উর্দু ভাষা জানি না কিন্তু আমি বাংলা জানি, আর পাশের দেশটা আমার ঠিক পাশের দেশ অর্থাৎ বাংলাদেশ, বাংলাদেশের যে চাচাজানরা পাকিস্তান হতে চায় অর্থাৎ বাংলাদেশ এখন পাকিস্তান হতে চায়, তাদেরকে দেখানোর আমার বড় ইচ্ছা মনে জাগে। আপনারা অনেকে জানেন পাকিস্তানের আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, মানে আগে নিশ্চয়ই নাম ছিল অসীম, পাকিস্তান হওয়ার পরে নিশ্চয়ই এই অসীমটা বদলে আসিম হয়ে গেছে। এই আসিম বা অসীম মুনির, সেই অসীম মুনির যে বুকে দেখবেন প্রচুর ব্যাচ লাগানো আছে, প্রচুর মেডেল আছে। কেউ জানে না কোন যুদ্ধে সে জিতেছে, কার পুরস্কার সে বহন করছে। পাকিস্তান এমনিতে ইতিহাসে কোনো যুদ্ধ জেতেনি, পাকিস্তান গোহারা হেরেছে, ক্রিকেট থেকে শুরু করে যুদ্ধ সমস্ত কিছুতে গোহারা হেরেছে, কিন্তু এই আসিম মুনির বা অসীম মুনির তার মেডেলগুলো দেখবেন হাজার একটা মেডেল সে বুকে পড়তো। এখন পাকিস্তান এমনই একটা দেশ, সেই দেশ এই জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানিয়ে দিল। মানে সর্বোচ্চ যে স্থান যে কোনো দেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীতে দেওয়া হয় তাতে ফিল্ড মার্শাল সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফের থেকেও বেশি ফিল্ড মার্শাল আমাদের দেশে কে ছিলেন? ফিল্ড মার্শাল অর্জন সিং, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। স্যাম মানেকশ কিসের জন্য ফিল্ড মার্শাল হয়েছিলেন? যে স্যাম মানেকশর ছবি আপনারা দেখছেন, স্যাম মানেকশ ফিল্ড মার্শাল হয়েছিলেন বিভিন্ন অবদানের জন্য, চায়নার যুদ্ধের অবদানের জন্য, বাংলাদেশে ৭১-এর যে যুদ্ধ হয় সেই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। যে ভদ্রলোক একটা গোটা দেশ নতুন করে জন্ম দেওয়ার অন্যতম পথিকৃৎ, পাকিস্তানকে টুকরো করে দুভাগ করার অন্যতম পথিকৃৎ, সেই ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ফিল্ড মার্শাল হয়েছিলেন চায়নার যুদ্ধের জন্য, পাকিস্তানের সাথে ৭১-এর যুদ্ধের জন্য। কিন্তু এই আসিম মুনির বা অসীম মুনির একেবারে স্টুপিড দেশের স্টুপিড আর্মি জেনারেল, যে ইঁদুরের মতন লুকিয়েছিল, ইঁদুরের মতন লুকিয়েছিল যখন এয়ার স্ট্রাইক করছিল ভারতবর্ষ। সেই আসিম মুনির তাকে ফিল্ড মার্শাল কিসের জন্য পাকিস্তান করলো, আজ তার জবাব চায় বাংলা। দেখুন আমি পাকিস্তান মরলো কি বাঁচলো, পাকিস্তান ধূলিসাৎ হলো কি হলো না, এটা নিয়ে লিস্ট ইন্টারেস্টেড। পাকিস্তানের মতন একটা স্টুপিড দেশ, একটা ইডিওটিক দেশ, একটা সন্ত্রাসবাদী দেশ, তারা নিজেদের কুকুরের লেজ সোজা হয় না, ঠিক সেরকম পাকিস্তানের লেজ বা পাকিস্তানের বদমাইশি ঠিক হয় না। কিন্তু আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি পাকিস্তানকে দেখে, যে পাকিস্তান এই আসিম মুনিরকে কিসের জন্য পুরস্কৃত করলো। প্রথম ময়ূকের প্রশ্ন, ময়ূকের আজ ৩টে প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটি আজ এই বিতর্ক শুরু করছে, আমি সিরিয়াসলি ভাবছি কিসের জন্য মুনিরকে পুরস্কৃত করা হলো। আজ তার জবাব বাংলার মানুষ চায়, দেশের মানুষ চায়। এরপরেও এত নির্লজ্জতা, এত নির্লজ্জ সেই নির্লজ্জ দেশের এখনো তারা সবক শিখবে না। আসিম মুনির বা অসীম মুনিরকে কিসের কারণে পুরস্কৃত করা হলো? পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য। পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য পাকিস্তান তার সেনা প্রধানকে ফিল্ড মার্শাল বানালো। এগুলো জানা উচিত। যারা ভারতবর্ষে বসে জ্যোতি মালহোত্রার মতন ইউটিউবাররা, যারা মুক্তমনা, যারা লিবারেল, যারা বড় বড় লেকচার মারে, এমনকি আশার কথা বলে, তাদের জানা উচিত
যে পাকিস্তান তার সাথে বন্ধুত্ব ছেড়ে দিন, তার সাথে সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক রাখাটাও একটা অপরাধ। পাকিস্তানের সাথে ভারতের কোনোদিন এমনকি আসার মতন ওই নেকুপুসুপা না হারিয়ে একই জায়গা থেকে আমরা এসেছিলাম একটা সময়। কিসের জন্য পাকিস্তান এই মুহূর্তে তার সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল বানালো? এই দৃশ্যগুলো দেখার জন্য, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, পেহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার জন্য। क्या बोलते भेलपुरी खाड़ी से बेलपति साइड में था एक इंसान है, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं 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 आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो ब्रीथ साहब है प्रेशर, आप टेंशन मत लो, मेरे बेटे का बच्चा है, हम बचा देगा, कोई बात नहीं। भाई प्लीज भगवान के लिए बचा लो। जब से मैंने ये डिजाइन किया है। দেখুন, পাকিস্তান একটা অসভ্য দেশ আমরা জানতাম, কিন্তু পাকিস্তান যে এতটাই অসভ্য আমরা ধারণা করতে পারিনি। এবং ধারণা করতে পারেননি যারা আমাদের মতন, যারা ভাবছেন যে পাকিস্তানকে এবার ধূলিসাৎ করে দেওয়াটা বাতুলতা হবে, পাকিস্তানকে ম্যাপ থেকে শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। পাকিস্তান, তার সাথে কোনো আলোচনা, কোনো কিছু হতে পারে না। আর পেহেলগাঁওয়ের এই সন্ত্রাস হামলা, তার জন্য ইয়াসিম মুনিরকে সেনাপ্রধান থেকে পাকিস্তানের ফিল্ড মার্শাল বানানো হল না। কালমা পড়িয়ে পড়িয়ে, ধর্ম জেনে জেনে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয় হিন্দুদেরকে মেরেছে বলে এই মুহূর্তে আসিম মুনিরকে, যে আসিম মুনির একেবারে মাস্টার মাইন্ড এই পেহেলগাঁও হামলার, তাকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল করা। দেখুন, ফিল্ড মার্শাল যে সে ব্যাপার নয়, ফিল্ড মার্শাল মানে সর্বোচ্চ পদ। একটা দেশ ফিল্ড মার্শাল তখনই সিলেক্ট করে যখন সে দেশের জন্য সর্বোচ্চ সামরিক অবদান একজন ব্যক্তি বা একজন জেনারেল রাখে। ভারতবর্ষের ফিল্ড মার্শাল 3 জন মাত্র এ যাবৎকালে। পাকিস্তানের ফিল্ড মার্শাল কতটা সহজে হতে পারা যায় থেকেও বড় কথা, পাকিস্তানের ফিল্ড মার্শাল হওয়া যায় ভারতকে রক্তাক্ত করে, কালমা পড়ানোর বা পড়ানোর প্র্যাকটিস টেস্ট করিয়ে কিছু লোককে খুন করার পুরস্কার হিসেবে। দেখুন আরেকবার। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। আপনাদেরকে খুব মানতো না, খুব মানতো, মোদিকে খুব মানতো, আমাকে হেল্প করো না। जब ये घटना हुई बहू के सामने, तो ये चूंकि बहुत बड़ी घटना थी, अभी 2 महीने पहले ही फरवरी में ही शादी हुई, तो उसने कहा कि नहीं आप हमें भी मार दीजिए। तो उन्होंने कहा कि नहीं हम आपको नहीं मारेंगे, आप देखिए और जाके सरकार को बताइए। और ये भी बात आई थी कि उन्होंने कहा था कि अगर आप कलमा पढ़ देते हैं तो हम आपको छोड़ देंगे। और इसके बाद फिर हमको तो वो 2 दिखे थे, और एक ने आके बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स खाली, और बोला 3 बार कलाम बोला। और मुसलमान लोगों को लैंग्वेज आती थी, उन लोगों ने 3 बार मुसलमान बोला, और जो जो नहीं बोला उसे गन से उड़ा दिया। मिस्टर से बोला था उनने, मेरे मिस्टर ने मेरे को धक्का दिया झाड़ के दूसरे पीछे, और फिर उनको बोलते कि ये ना तुम कलमा पढ़ो। मेरे मिस्टर को बोला, तो मेरे मिस्टर ने बोला मैं तो क्रिश्चियन हूँ, ईसाई हूँ, मेरे को कलमा नहीं आता। उसने सच बोला ना, सच बोला ना, उसको नहीं आता, हमको भी नहीं आता, शायद आप लोग में नहीं होंगे तो आपको भी नहीं आता। तो बोले वो फिलिस्तीनी का है वो जगह, बोले जैसा फिलिस्तीनी बन जाएगा, यहाँ तो सब कलमा कलमा ही चलेगा, ये बोला था सर उसने। যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খেয়ে এরপরে একদিনও পাকিস্তানের হয়ে গুণগান গাইবে,
যারা বলবে পাকিস্তানের সাথে এই আমান কি আশা বা এই পাকিস্তান ভারতবর্ষের সাধারণ মানুষে এক হও, যারা বলবে, যারা বাংলাদেশে বসে স্বপ্ন দেখবে পাকিস্তান হওয়ার, তাদেরকে এই ভিডিও ক্লিপগুলো দেখানো উচিত। কিসের জন্য পুরস্কৃত হলো? আসিম মুনির, পাকিস্তানের সেনা প্রধান, ফিল্ড মার্শাল হলো। ভাবতে পারছেন, ফিল্ড মার্শাল হলো পেহেলগাঁও হামলার জন্য, সন্ত্রাস হামলার জন্য, কালমা পড়িয়ে মারার জন্য। কিসের জন্য? দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন থেকে আমি আমার অতিথিদের কাছে যাব এই মুহূর্তে, দ্বিতীয় প্রশ্ন মইকে, পেহেলগাঁও হামলার পুরস্কার দেওয়া হলো আসিম মুনিরকে। আসিম মুনির খুব ভালোভাবে জানতেন যে তার সবচেয়ে বড় এই মুহূর্তে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হলো ভারতকে রক্তাক্ত করা, সেনার পোশাক পরে জঙ্গি হামলাতে মদত দেওয়া। সরাসরি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র রক্তিম দাস সাংবাদিক রয়েছেন, দুজন এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছেন। দিগন্ত চক্রবর্তী লেখক রয়েছেন, অভিক সরকার লেখক রয়েছেন, এবং আমার সাথে বাংলাদেশ থেকে আরিফ বিল্লাহ এই মুহূর্তে আম জনতার দল বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন। আমি অভিক সরকারের কাছে প্রথমে যাচ্ছি। লেখক অভিক সরকার, অভিক সরকার, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকের হয়তো অনেক আপত্তি থাকবে, অনেকে হয়তো বলবে আহা খুব ব্যথা লাগলো, কিন্তু আবারও বলছি, যে ইউটিউবার, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে নেকুপুসু পাবলিক, রাষ্ট্রবিরোধী আঁতেল, ইন্টেলেকচুয়াল ফ্রড, যারা ভারতবর্ষের খেয়ে এই পাকিস্তানের সাথে আমান কি আশা করবে, তাদেরকে ঘাট ধরে দেখানো উচিত যে পাকিস্তান দেশটা আসলে কীরকম। পাকিস্তানের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষের এক হওয়া উচিত। সরকারে ঝামেলা নাকি, সন্ত্রাসের প্রমাণ আছে। এই লেকচারবাজিগুলো যারা কলকাতা শহরে মিছিল করে তাদেরকে এই ছবিগুলো দেখানো উচিত। পেহেলগাঁও হামলার পুরস্কার বোধহয় আসিম মুনিরকে দেওয়া হলো, ফিল্ড মার্শাল। আমি ভাবতেও পারছি না অভিকবাবু। তারাপদনের একটা গল্প আছে ময়ূর, সেটা হচ্ছে একটি ছেলে পরীক্ষায় 0 পেয়েছে, বাড়ি ফিরেছে, তার বাবা তাকে খুব মারছেন। তখন তার পিসি এসে বাঁচিয়ে বলছেন যে আহা ওকে মারছিস কেন, একেবারে কিছু পায়নি তা তো নয়, 0 তো পেয়েছে। পাকিস্তান হচ্ছে সেই দরদি পিসি আর কি, আর পাকিস্তান আসিম মুনির হচ্ছেন সেই পরীক্ষায় ফেল করা ছেলে। পাকিস্তানের কোনো জেনারেলের দেখবেন না কোনো যুদ্ধে যে তার ইতিহাস আছে, কিন্তু বুকের মধ্যে মেডেল সাজিয়ে রাখে প্রচুর। আর একটি অত্যন্ত অপদার্থ আনপ্রফেশনাল একটি সৈন্যবাহিনী, যাদের প্রত্যক্ষভাবে সরাসরি যুদ্ধে জেতার কোনো ক্ষমতা নেই, সাহস নেই, সেই প্রফেশনালিজম নেই, সেই দক্ষতা নেই। তারা যুদ্ধে হেরে গিয়ে দাবি করছে তারা যুদ্ধে জিতেছে, কত বড় মূর্খতা। এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের যুদ্ধে হেরে যাওয়া সেনাপতিকে ফিল্ড মার্শাল উপাধি দিচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এখন অব্দি 2 জন মাত্র ফিল্ড মার্শাল আছেন যাদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। নৌবাহিনীতে তার সমতুল্য পদ হচ্ছে অ্যাডমিরাল, আজ অব্দি কোনো অ্যাডমিরাল হয়নি ভারতবর্ষে। এয়ারফোর্সে হচ্ছে মার্শাল, আজ অব্দি একজন মার্শাল হয়েছেন অর্জন সিং। সেখানে একজন সম্পূর্ণভাবে অদক্ষ পরাজিত সেনাপতিকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর থেকে হাস্যকর কি হতে পারে? মানে পাকিস্তান নেভার স্টপস টু অ্যামিউজ আস, এটুকুই বলার আমার। আমি রক্তিম দাস এই মুহূর্তে রয়েছেন। রক্তিম দাস, আপনি যখন বলবেন, আমি আসিম মুনিরের, আমি পিসিআরকে বলবো আসিম মুনিরের ওই সুন্দর পোর্ট্রেটটা দেখানোর জন্য। সুন্দর করে আসিম মুনির বসে আছে, সেই সময় ছবি তোলা হয়েছে আসিম মুনিরে, এবং একদম ফুল ইউনিফর্মে। রক্তিম দাসও দেখতে পাচ্ছেন কতগুলো মেডেল রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, রক্তিম দাস এই মেডেলগুলো কিসের জন্য? কোন যুদ্ধ পাকিস্তান জিতেছে, বা আসিম মুনির কোন যুদ্ধ জিতেছে যার জন্য ওই মেডেলের দোকানের থেকেও বেশি বোধহয় স্টক বুকে রেখে দিয়েছে এই আসিম মুনির? একটা যুদ্ধ জেতেনি, ফিল্ড মার্শালটা হলো কি করে? মানে এই কার্টুনের মতন একটা দেশ, আর বদমাইশি, এটা ছাড়া পাকিস্তানের কিছু নেই। তারপরেও এই ন্যাকাপনাগুলো আমরা কেন করবো? এই জ্যোতি মালহোত্রাদের যারা ইউটিউবার, তাদের এই আমান কি আশা তো ক্ষতি করছে ভারতবর্ষে। রক্তিমবাবু, এই পাক সেনার, আমার যেটা মনে হয়, আপনি তো যে পহেলগাঁওটা বলছেন, আমার যেটা মনে হচ্ছে পাক সেনার ভেঙে পড়া মনোবল আর জেহাদিদের মনোবলকে বুস্ট আপ করার জন্যই এই সরকারি পোশাক পরা নয়া লাদেনকে ফিল্ড মার্শাল করা হয়েছে।
কারণ আপনি দেখুন যে এই যে আপনি এক্ষুনি বলছেন না যে ইনি কথা যুদ্ধে জিতেছেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে জেতার থেকে বেশি তারা ব্যস্ত কিন্তু ব্যবসা নিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেক কর্মকর্তা ব্যাপকভাবে বড় শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ী, তারা ব্যবসাটাকে খুব ভালো রকমভাবে করেন এবং সেই ব্যবসা তারা টাকা পেয়েছেন আফগান যুদ্ধে, মার্কিন টাকায় তারা বড় লোক হয়েছেন। এবং আজকে আরেকটা ক্ষমতা হয়েছে, তার পাশাপাশি তার ক্ষমতা বাড়ানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে তাকে তিনি সেনা আদালত সাধারণ নাগরিকদের মামলার শুনানি করা যাবে। অর্থাৎ দেশের বিচার ব্যবস্থা এবং সামরিক শক্তি এখন এই আসিফ মুনিরের হাতে। জিয়াউল হকের মতো সমস্ত ক্ষমতা দখল করছে সে কিন্তু নেপথ্যে, সামনে একটা পুতুল সরকারকে রেখে। আসলে এবার পাকিস্তান কিন্তু আমরা বলতাম না সন্ত্রাসের আতুরঘর, পাকিস্তান এখন সম্পূর্ণ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, না হলে এই ঘটনা ঘটতে পারে না। আমি একবার বিমল শঙ্কর নন্দ এবং আরিফ বিল্লার কাছে আসার আগে একবার, আরিফ বিল্লা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ থেকে। আরিফ বিল্লা, আমি জানি না বাংলাদেশ কি করবে, কিন্তু আপনারা এই শুনতে পাচ্ছেন? আরিফ বিল্লা শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। আরিফ বিল্লা, এই মুহূর্তে আপনার এই পাকিস্তানি চাচা যান, সে পুরস্কারটা কিসের জন্য পেল জবাব চাইছে বাংলা। আমি জানি না কিসের জন্য এই পুরস্কারটা পেল। পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য, এতগুলো যুদ্ধ হারার জন্য, এতগুলো এয়ারবেস নষ্ট হওয়ার জন্য, কিসের জন্য পুরস্কারটা পেল? এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরমভাবে পেদানি দেওয়ার জন্য। যে পেদানিকে ভারত কিসের জন্য প্রাচ্যের কাছে শরণাপন্ন হয়েছে। আরিফ বিল্লা, আপনার, আমি তো পিসিআর কে বলবো, আমার ধারণা আরিফ বিল্লার ডেজিগনেশনটা ভুল যাচ্ছে। আরিফ বিল্লার পরিচয়টা বোধহয় ভুল যাচ্ছে। আরিফ বিল্লার ডেজিগনেশন লেখা উচিত কার্টুন। কি বলছে? সব করবো, সব ঠিক আছে, হকারি করবো, গোটা বাংলাদেশটাকেই বিক্রি করে দেবো। হ্যাঁ, আমি হকার তো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, করবো, চট্টগ্রামকে বিক্রি করবো, কক্সবাজারকে বিক্রি করবো, রংপুরকে বিক্রি করবো, হ্যাঁ, টেকনাফকে বিক্রি করবো। আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে দাদা, আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে। যাই হোক, শোনো, ভালো করে শোনো, আমাকে একটা কথা বলো, তোমরা কি এখনো, তোমরা কি হ্যালুসিনেট করো? বাংলাদেশে বসে কি হ্যালুসিনেট করো? তোমাদের কি কিছু মানসিকভাবে হয়? মানে ভারত কোথায় হারলো? পাকিস্তানের এতগুলো এয়ারবেস নষ্ট হয়েছে দাদা, পাকিস্তানের হাতে পেদানি খেয়ে মুদ্রা। মানে তুমি কি মনে মনে পাকিস্তানি ভাবো নিজেকে? তাহলে বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো। বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো। আরিফ বিল্লাহ, নির্লজ্জতার একটা লেভেল হয়, তোমরা সেই লেভেলটাও পেরিয়ে গেছো। পাকিস্তানি এবং বাংলাদেশি রাজনীতিবিদরা যে লেভেলটা অবধি মানুষ যেতে পারে বা নামতে পারে, তার থেকেও বেশি নিচে নেমে গেছে বোধহয়। মানে যে পাকিস্তানিরা তোমাদের সাথে 71 সালে পাকিস্তানিরা তোমাদের মা, বোন, দাদু, ঠাকুমার সাথে যে কাজ করেছিল, তারপরে তোমরা যেই পাকিস্তান দালালিটা করো, আমার তো লজ্জা লাগছে। কিসের পাকিস্তান প্রেম তোমার? তো কি দেয় পাকিস্তান? কি দেয়? তোমার দাড়ির ক্রিমটা কিনে দেয় পাকিস্তান, চুলের জেলটা কিনে দেয়, চিরুনি দেয়, ক্রিম দেয়, ডিম দেয়, আলু দেয়, কি দেয় পাকিস্তান? ভাই, এত পাকিস্তান পাকিস্তান করো কেন? ওই দেখো, তোমার খুব কষ্ট লাগবে। আমার কষ্ট না, আমার দুঃখ লাগছে। 71 সালে যে দেশটা তৈরি করার জন্য ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ফিল্ড মার্শাল হয়েছিলেন, তার পাশের দেশটা চলে আসো, চিকিৎসা করিয়ে দেব। আচ্ছা, আমাকে একটা কথা বলো আরিফ বিল্লাহ, পেহেলগাঁও সন্ত্রাস হামলার নিন্দা করো তো তুমি? সেখানে তো তোমরা নাটক সাজিয়েছো। নাটক সাজিয়েছি তোমরা, আগে গিয়ে সেখানে নাটক সাজিয়ে তারপর যখন দেখছো পারতেছো না, তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে গেছো যে প্রভু আমাদেরকে বাঁচান। তখন তোমাদের প্রভু, মুক্তিযুদ্ধটাও নাটক ছিল। রক্তিম দাস বলছেন মুক্তিযুদ্ধটাও কি নাটক ছিল? তোমরা বেঁচে গেছো, না হলে তো তোমরা মা বোনদের ধর্ষণ করাটাও নাটক ছিল। রক্তিম বাবু পাগল হয়ে গেছেন। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি, পাকিস্তান সেনাবাহিনীর সন্তান, ওই জন্য। আচ্ছা, সবাই পাগল হয়ে গেছে। শুধু আমি একটা ছবি দেখাতে চাই, আমি পিসিআর কে বলবো,
পিসিআর কে বলবো, আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের যারা এই আসিম মুনির, ও চাচা যান, আসিম মুনির তো তোমার চাচা যান হয় এই, আরে ঠিক আছে আমি বলছি তো বাংলাদেশকে বেঁচে দেবো, এই এত 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 লাফালাফি করো না। চট্টগ্রাম, রংপুর, কক্সবাজার, কোনটা চাই? চট্টগ্রাম চাই, রংপুর চাই, কক্সবাজার চাই, আরাকান সেনা 50 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, চাই চাই চাই, বলো না, শান্ত হয়ে বসো। আমি পিসিআরকে বলবো এই আসিম মুনির ফিল্ড মার্শাল কেন হলো, তার মধ্যে একটা কারণ হতে পারে এই রাজৌরিতে বেছে বেছে, এই বাংলাদেশিরও তো দেখা উচিত, বেছে বেছে কাকে বলা হয় প্রিসিশন স্ট্রাইক। এটা আমরা পশ্চিম দিকে করছি, আমরা পূর্ব দিককে সেফ রেখেছি, কিন্তু এই তিরিং বিরিং করছে যারা, ভালো করে দেখুন এই মুহূর্তে, এটাকে বলে প্রিসিশন স্ট্রাইক। এটা ভারতের মিসাইল এভাবে স্ট্রাইক করতে পারে। ফুল সাউন্ডে শুনবো। বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। বিমল শঙ্কর নন্দ, এই দেশটা নিয়ে আমাদের আর কোনো হোপ নেই, পাকিস্তান নিয়ে, কিন্তু আমি চিন্তা করছি বাংলাদেশটা নিয়ে। বাংলাদেশের এই রাজনীতিবিদদের আচরণটা দেখছেন, কথা বলা দেখছেন, সেটা একটু পরে বলছি। বাংলাদেশের সেলিব্রেশন শুরু হয়ে গেছে ময়ূক, সেটা হচ্ছে একটু সিরিয়াস আলোচনা করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই একটা মানে অনলাইন ইয়েতে দেখলাম, কাগজে লিখেছে এই ফিল্ড মার্শাল হিসেবে এই আসিম মুনিরকে নিয়োগ করার ব্যাপারে। জাস্ট 2 লাইন বলে দিচ্ছি। While the Pakistani state celebrates its field marshal, the world sees something very different. A desperate attempt to reframe humiliation as heroism, and a nation descending further into the shadow of its own military elite. মানে হিউমিলিয়েশন, মানে একেবারে অসম্মানজনক পরাজয় থেকে যারা হিরোইজম বলে সেলিব্রেট করতে পারে, তারাই ওই ওয়াসিম মুনিরকে তারা ফিল্ড মার্শাল নিয়োগ করতে পারে। ময়ূক, আমি শুধু একটা কথা বলি, পাকিস্তান সম্পর্কে আমরা অনেক কথা বলি তো, রোগ স্টেট, ফেল স্টেট। আমি আরেকটা শব্দ এখন ব্যবহার করি এবং আমার ধারণা আগামী দিনে সকলেই শব্দটা গ্রহণ করবে। পাকিস্তান ইজ অ্যান আর্টিফিশিয়াল স্টেট। আর্টিফিশিয়াল স্টেট মানে জোর করে রাষ্ট্র তৈরি করেছিল এই 19th সেঞ্চুরির শেষ থেকে স্যার সৈয়দ আহমেদ খাঁর কিছু ভাবনা চিন্তা দিয়ে। পরবর্তীকালে জিন্না ওটাকে ধরেছিল, কংগ্রেসের ব্যর্থতায় পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়ে যায় এবং তারপরে তারা চেষ্টা করছে রাষ্ট্র হওয়ার, আজ অবধি রাষ্ট্র হতে পারেনি। এই আর্টিফিশিয়াল স্টেট নিজেকে বাঁচানোর জন্য কি এগুলো বুঝতে ভাই তোমার টাইম লাগবে, তোমার পড়াশোনা করতে হবে, চাইলে আমি বই পাঠিয়ে দেবো, একটু চুপ করে থাকো, এগুলো শোনো, বুঝতে পারবে। রাজনীতি করো তো, এগুলো বুঝতে সুবিধা হবে, আমি দরকার হলে বই পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে আগাম যেটার পাকিস্তান কি করে, বাঁচার জন্য হিন্দু বিরোধিতা, তা নইলে রাষ্ট্রটাই তো বাঁচবে না। রাষ্ট্র চালায় পাঞ্জাবিরা, বাকি সবাই পাঞ্জাবিদের ওপর খাপ্পা, পাকিস্তানি পাঞ্জাবি। আরেকটা কথা বলি, পাকিস্তানের আর্মি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অপদার্থ আর্মি। এর একাধিক উদাহরণ আছে। 1960 মাইকটা বন্ধ করো না, এ সিরিয়াস আলোচনা করতে দিচ্ছে না। 1965-এ যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধে, পাকিস্তানের হাতে ছিল উন্নত সেবার জেট, ভারতের হাতে ছিল ন্যাটের মতো বিমান। ওই ন্যাট দিয়ে সেবার জেটকে উড়িয়ে দিয়েছিল, পাকিস্তান একদম হাঁটু গেড়ে বসে পড়েছিল। 71-এর যুদ্ধেও পাকিস্তানের হাতে ভালো আমেরিকান অস্ত্র ছিল, 93,000 যুদ্ধবন্দীকে ভারতবর্ষ দখল নিয়ে নিয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে যারা পাকিস্তানের আর্মি হয় তাদের লক্ষ্য থাকে একটাই, নানাভাবে দালালি করে পয়সা কামাবো, পয়সা কামিয়ে ইউরোপ আমেরিকায় বাড়ি ফাড়ি করবো, ওখানে পালাবো, পাকিস্তান একেবারে উচ্ছন্নে যাক মরু। ফলে ভারতের সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে দেশপ্রেমিক এবং এই গোটা পৃথিবীর যত সেনাবাহিনীর আছে আমার মনে হয় এটা শ্রেষ্ঠতম সেনাবাহিনী। তাদের দেশপ্রেম, তাদের যে স্কিল, এগুলো গোটা বিশ্ব এখন মাথা নত করে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি বিমল শঙ্কর নন্দ, আরিফ বিল্লাহ আমি অবাকটা আমি হই না। আরে আরিফ বিল্লাহ শান্ত। আরে আমি এটা বুঝতে পারি না, বিমল শঙ্কর নন্দ পাকিস্তানিদেরকে গালাগালি দিলে বাংলাদেশিরা লাফায় কেন? ও আরিফ বিল্লাহ
আরিফ বিল্লাহ তুমি পাকিস্তানি নাকি? না তার কারণ আছে। তুমি চিরবির করে লাফাও কেন? আমি তো পাকিস্তানিকে গালাগালি দিচ্ছি। আরিফ বিল্লাহ আছে ময়ূর, এদের তো জেনেটিক মিল আছে, সত্য তো বলতেই হবে। এদের জেনেটিক মিল আছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান বাহিনী যাওয়ার আগে যে জিনগুলো দিয়ে গেছে সেই জিনগুলো এখন ফলদায়ক হচ্ছে। না আমি এটা সিরিয়াসলি এটা নিয়ে বলি, এটা হচ্ছে এরা এখন এই বাংলাদেশের যে মানে পাক ভালোবাসার লোকগুলো, এদের লক্ষ্য একটাই, একদম এরা পরিষ্কার ওই ধর্মকে নিয়ে নিজেদের এই পাকিস্তানি ইমেজটা তৈরি করতে চাইছে। না আমি একটা জিনিস একদম, ভারতবর্ষ কি, ভারতবর্ষ এদের যে একদম টিপে মেরে ফেলতে পারে এই মূর্খগুলো বোঝে কিছু, এই মূর্খ গবেট অশিক্ষিতগুলো কিচ্ছু বোঝে না। বিমল সম্পদা হয়ে গেছে, বিমল সম্পদা হয়ে গেছে। আরিফ বিল্লাহ, আরিফ বিল্লাহ, আরিফ বিল্লাহ, আরিফ বিল্লাহ, বিল্লাহ 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 বিল্লাহ, আরিফ বিল্লাহ শুনুন একদম এমন বিমল দা হয়ে গেছে। আর গরুও জুড়বে না খাবার জন্য। বেশ আমাকে আমি ব্যক্তিগত আক্রমণ করবেন না বিমল দা, না খেয়ে মারা যাবে। আচ্ছা আচ্ছা না খেয়ে মারা যাবে, ঠিক আছে আমি ওআরএস খাওয়াবো। লোকের চুরি করে খায়, সাধারণ মানুষ মরবে। বেশ বিমল শঙ্কর নন্দকে আমি থামাচ্ছি। আমি আরিফ বিল্লাহ আপনাকে জিজ্ঞেস করছি। আরিফ বিল্লাহ আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আরিফ বিল্লাহ আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আমি তো পাকিস্তানিরে, আমরা পাকিস্তানিদের গালাগালি দিচ্ছি, আপনি বাংলাদেশি, আপনার এত লাফালাফি হচ্ছে কেন? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? পাকিস্তানিরা কি আপনার দুলাভাই হয়, আপনার জামাই হয়, আপনার জ্যাঠা হয়? পাকিস্তানিদের নিয়ে এত লাফালাফি করছেন কেন? পাকিস্তানিকে ভারত গালাগালি দিচ্ছে, পাকিস্তানকে ভারত গুড়িয়ে দেওয়ার কথা বলছে, বাংলাদেশ বুক চাপড়াচ্ছে। কি কেস বলুন তো, কি কেস? পাকিস্তান ভারতের বাপ। এ পুরো মাথাটা গেছে। গোটা বাংলাদেশে এই মুহূর্তে, আমি তো রাষ্ট্রসংঘকে বলবো এই মুহূর্তে গোটা বাংলাদেশে ওনাকে হেমায়েতপুরে পাঠানো হোক। না আরেকটা, পাকিস্তান এদের পাত্তা দেয় না, কিন্তু পাকিস্তান এদের মহাজির বলে, পাকিস্তান এদের ছোট মনে করে। আমি একবার এবার সবাইকে আমি একটু থামাচ্ছি। আমি একবার বাংলার দর্শককে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি তাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জবাব চায় বাংলাটা আজকে কিসের জন্য হচ্ছে। আজকের জবাব চায় বাংলাতে আসিম মুনির, আমি সবার অডিওটা একটু কমাচ্ছি। আসিম মুনির এই মুহূর্তে যে মূল এই পেহেলগাঁও সন্ত্রাস হামলার একেবারে মূল পান্ডা, সে হচ্ছে পাকিস্তানের আর্মি চিফ বা সেনাপ্রধান ছিল, তাকে ফিল্ড মার্শালে পদোন্নতি দেওয়া হলো। ফিল্ড মার্শাল অত্যন্ত বড় পোস্ট। যারা আর্মিতে বা সেনাবাহিনীতে রয়েছেন, সামরিক বাহিনীতে রয়েছেন, জানেন ফিল্ড মার্শাল হচ্ছে সর্বোচ্চ পোস্ট। যে কোনো দেশের কোনো ফিল্ড মার্শাল সে যদি শত্রু দেশেও যায় তাকে স্যালিউট করতে হয়, কিন্তু ভারতবর্ষে ফিল্ড মার্শাল আসিম মুনির যদি আসেন সম্মানের যোগ্য, কিসের জন্য ফিল্ড মার্শাল হলেন এই আসিম মুনির? পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য? কালমা পড়িয়ে বেছে বেছে হিন্দু দেখে মেরে দেওয়ার জন্য? না, একেবারে সেলফ গোল দেওয়ার জন্য। কি কি করেছে আসিম মুনির? মানে কার্টুন একটা দেশ, একটা স্টুপিড দেশ, সেই স্টুপিড দেশের স্টুপিড আইন ভাবুন, যেখানে ফিল্ড মার্শাল করে দেওয়া হয় একজন ব্যর্থ হেরো যাচ্ছে তাইভাবে অপদস্থ হওয়ার লোককে। একবার দেখবো পাকিস্তানের কি কি ড্যামেজ হয়েছে, যার পরে আসিম মুনিরকে এখন সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল করা হলো। দেখবো ফুল ফ্রেম মুনিরের কৃতিত্ব। পাকিস্তানের 19টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, সেলফ গোল। 12টি পাক বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে, পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত ধ্বংস করে দিয়েছে। এই সমস্ত কিছু মুনিরের কৃতিত্ব, যার জন্য ফিল্ড মার্শাল করা হয়েছে। বুক থুবড়ে পড়লো চীনা সরঞ্জাম যেগুলো মুনির কিনেছিল। 7টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, মুনিরের কৃতিত্ব। 70-এর বেশি পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে, মুনিরের কৃতিত্ব। শতাধিক ড্রোন মুখ থুবড়ে পড়লো পাকিস্তানে, মুনিরের কৃতিত্ব। একাধিক সেনা পোস্ট পাকিস্তানে ধ্বংস হয়েছে। আবারও বলছি, নিজের দেশের সেনাবাহিনী মরেছে, নিজের দেশের আর্মি তারা পর্যদুস্ত হয়েছে, তার জন্য মুনিরকে এই মুহূর্তে ফিল্ড মার্শাল দেওয়া হলো। ভারতের হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতি, এই সমস্ত কিছু হচ্ছে মুনিরের কৃতিত্ব। আবারও বলছি, পেহেলগাঁও হামলার পুরস্কার দেওয়া হলো আসিম মুনিরকে। আসিম মুনির মানে ভাবুন, আপনি 8টা গোল খেলেন, তার জন্য আপনাকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দেওয়া হলো। আপনি গোহারান হারলেন, তার জন্য হঠাৎ করে আপনাকে ম্যান অফ দ্য সিরিজের ট্রফি দেওয়া হলো। মানে এটা একটা কার্টুন দেশ শুধু নয়, এটা বদমাস কার্টুন। এবং বেসিক্যালি আমরা টলারেট করতে পারছি না পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এই দাবিটা এবার তোলা হোক। এবং প্লিজ এই আমন কি আশা এই শান্তির ললিত বাণী না। পাকিস্তানের সাথে কিসের শান্তির ললিত বাণী ভাই? কোনো শান্তির ললিত বাণী ফানি হবে না।
একটাই জিনিস, পাকিস্তানকে নষ্ট করো, ধ্বংস করো। না ময়ূক, আজকেই ভারতের এয়ার চিফ মার্শালের একটা স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি, গোটা পাকিস্তানটা ভারতের মিসাইলের কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছে। ঠিক, মানে পাকিস্তানের প্রতিটি পয়েন্টে ভারতের মিসাইল আঘাত। এবং আমার খারাপ কি লাগছে, আমি দিগন্তের বাংলাদেশ থেকে একদম এবং দিগন্তর কাছে আসার আগে আমার খারাপ কি লাগছে এই মুহূর্তে, ওই হাওয়াইতে মিসাইল বলছে। একদম একদম আমি এরা মিসাইল বলে। দিগন্ত চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে, দিগন্তর কাছে আসার আগে দিগন্ত খারাপটা কি লাগছে জানো, মানে একটা মেডেল, সেই মেডেলটা অনেক কষ্ট করে যে কোনো সামরিক বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা পান। এই আসিম মুনির কোনো দিন কিছু করেনি, হাজারখানা মেডেলের দোকানের মতন মেডেল লাগিয়ে সে ঘুরে ফিরে বেড়ায়। এরা ওই গো অ্যাজ ইউ লাইক একটা কমিক ক্যারেক্টার। আরে তোমার নাম দিগন্ত না, আসিফ বিল্লা। ওই দেখো, আমি আসিম মুনিরকে নিয়ে বলছি তোমার কান্না, আজ রাতে বোধহয় ঘুম হবে না। আমি গাল দিচ্ছি আসিম মুনিরকে, পাকিস্তানিদেরকে, বাংলাদেশের ঘুম হচ্ছে না। শোনো, আমাদের দেশে এটাতেও হয়তো আসিফ বিল্লা, কি নাম, আসিফ বিল্লা, আরিফ বিল্লা তার চিরবির চিরবির করবে। আমাদের দেশে যে ফিল্ড মার্শাল হয়েছিলেন অর্জন সিং, জেনারেল কারিয়াপ্পা ছাড়া, ফিল্ড মার্শাল কারিয়াপ্পা ছাড়া আমাদের দেশে স্যাম মানেকশ, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, যাকে নিয়ে স্যাম বাহাদুর সিনেমাটা হয়েছে, সেই স্যাম মানেকশ পাকিস্তানকে দুটুকরো করবার জন্য ফিল্ড মার্শাল হয়েছিল। স্যাম মানেকশর সেই গৌরবময় ইতিহাস যদি একবার ফিরে দেখি, ফুল ফ্রেমে যদি দেখি, স্যাম মানেকশ, জেনারেল ফিল্ড মার্শাল স্যাম মানেকশর গৌরবময় ইতিহাস। ফিল্ড মার্শাল মানেকশ ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল স্যাম বাহাদুর নামে পরিচিত। 1969 সেনাপ্রধানের দায়িত্ব, যদিও এর পাশাপাশি ভারতবর্ষে ফিল্ড মার্শাল অর্জন সিং এবং কারিয়াপ্পা, জেনারেল কারিয়াপ্পা দুজনেই ফিল্ড মার্শাল হয়েছেন। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের জয়ের কাণ্ডারি। 90,000-এর বেশি পাক সেনাকে বন্দী করেন। 1972 সালে পদ্মবিভূষণ পুরস্কার এবং সারা পৃথিবীর সামরিক বাহিনী তাদের কাছে উজ্জ্বল এক নাম। দিগন্ত চক্রবর্তী, পাকিস্তান সমস্ত দিক থেকে হানিকর, সমস্ত দিক থেকে। দেখুন, পাকিস্তান অদ্ভুত একটা দেশ। আমরা দেখেছি মানুষকে যে লোন নিয়ে গাড়ি কেনে, বাড়ি করে, কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যাদেরকে আমরা দেখলাম যে লোন নিয়ে ভারত বিরোধিতা করছে। আর আমরা যদি দেখি যে এই পদ্মা কতটা গুরুত্বের, কতটা সম্মানের, আমি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে এটা কোট করতে চাইব। তারা লিখেছে যে এক্সট্রাঅর্ডিনারি লিডারশিপ অ্যান্ড ওয়ার টাইম অ্যাচিভমেন্ট, এই বিষয়গুলির জন্যই এই পদে একজন সেনাকে উন্নীত করা হয়। আমরা দেখেছি স্যাম মানেকশ কতটা সম্মানের ছিলেন, ভারতবর্ষের মানুষ তাকে কতটা সম্মান দেন। আমরা যদি রিসেন্ট তার মুভিটা দেখি, তাকে নিয়ে যে সিনেমাটি ভিকি কৌশলের হয়েছে, আর সেটা দেখতে মানুষ একদম ছুটে গেছে সেই স্যাম মানেকশের জীবনী জানবেন বলে, শ্যাম বাহাদুর ভিকি কৌশলের সিনেমা জানবেন বলে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সেনা যারা এখনো অবধি ভারতবর্ষকে সেভাবে শুধুমাত্র জঙ্গি পাঠানো ছাড়া সঠিকভাবে নীতিগতভাবে কখনো ভারতবর্ষকে হারাতে পারেনি। আর তাদের যে সেনা প্রধান ছিলেন আসিফ মুনি, তার বুকে আমরা দেখতে পাই হাজারো মেডেল ঝুলতে। আবার আজকে দেখলাম তাকে ক্যারাম খেলার মেডেল, লুডো খেলার মেডেল, জবাব চাইছে বাংলা। এই মেডেলগুলো কথা বলতে চাই, কিসের না মেডেলটা কিসের? মেডেলটা বলতে চাইছি আমি, সেই মেডেলটাই বলতে চাইছি যে পাকিস্তানকে ভারত ধাক্কা মেরেছে, কিন্তু তার আগে তো সবচেয়ে বড় ধাক্কা খেয়ে বালুচিস্তানে বসে আছে। তার নিজের দেশের মধ্যে এই গত 3 দিনে 70খানা হামলা হয়েছে, আজকেও হয়েছে, এবং 80% বালুচিস্তান দখল করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এবং আফগানিস্তানের সাথে বর্ডারেও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও আমরা দেখবো যে আরেকটা জিনিস, আমি একবার অভিক সরকার বসে রয়েছে না, আমি একবার একটু থামাচ্ছি, গোটা ট্রেন কিডন্যাপ করে নিল। একদম রক্তিন্দা, আমি অভিক সরকার অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। অভিক বাবু, অভিকদা একটা জিনিস, আরে বিল্লা, আবার এই তুমি তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি কি পাকিস্তানি? এত লাফাও কেন? শান্ত, না না না, উত্তর দেবো না। আমি আধা পাকিস্তানিদের একটু ভয় থাকি। তুমি বলো যে তুমি গর্বিত বাংলাদেশি, তুমি পাকিস্তানের সাথে কোনো যোগ নেই, পাকিস্তান মুর্দাবাদ, তুমি যদি বলতে পারো আমি এই প্রশ্নের উত্তরগুলো দেবো। পাকিস্তান কে হয় তোমার? পাকিস্তানিরা কে হয় তোমার? তার বন্ধুত্বের কড়া জবাব দেই। কি? আরে 71-এর রাজাকার, আচ্ছা ঠিক আছে, বসো, শান্ত হয়ে বসো। আচ্ছা বেশ খুব ভালো, তুমি শান্ত হয়ে বসো আরিফ বিল্লাহ। আমি অভিক সরকারের কাছে যাচ্ছি। অভিক সরকার অন সিরিয়াস নোট, একদম সিরিয়াস জায়গা থেকে একটা জিনিস এবার, মানে এতক্ষণ ধরে
মানে যে জায়গাগুলো নিয়ে আলোচনা হলো, কিন্তু এই জায়গাটা আমাকে সত্যিই কিন্তু মানে শো শেষ হওয়ার পরেও এটা নিয়ে আমি আতঙ্কিত। পাকিস্তান হয়তো আজ না হয় কাল পাকিস্তান টুকরো হবে, ধ্বংস হবে, বালুচিস্তান বলে নতুন দেশ হবে। আমার ভয় কোথায় লাগে জানেন তো অভিজ্ঞতা? নতুন পাকিস্তান, ওই আপনার যে গল্পের বইগুলো হয় না, একটা আত্মা একটা শরীর থেকে আরেকটা শরীরে চলে যাচ্ছে, পাকিস্তানের এই অশুভ আত্মাটা পাকিস্তানের শরীর থেকে আমার ভয় লাগছে বাংলাদেশে চলে যাচ্ছে। এবং এর এর আমি জানি না কি সলিউশন আছে, কোন তারানাথ তান্ত্রিক কে বাঁচাতে পারবে এই মুহূর্তে? এটাকে কেউ বাঁচাতে পারবে না ময়ূর, কেউ বাঁচাতে পারবে না। একটা জিনিস বুঝতে হবে, এই যখন আসিফ মুনিরের কথা হচ্ছে, একটা চালু প্রবাদ আছে, একজন সার্কাসের ক্লাউন যদি রাজপ্রাসাদে ঢোকে তাতে সে রাজা হয়ে যায় না, রাজপ্রাসাদটা সার্কাসে পরিণত হয়। পাকিস্তান সে একটা সার্কাসের নাম, পাকিস্তান একটা দেশের নাম নয়, পাকিস্তান একটা ধারণার নাম। পাকিস্তান কাফেরদের বিরুদ্ধে, প্রকৃতি পূজকদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে একটা আন্দোলনের নাম। তুমি এটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ম্যাপে আঁকা ভূখণ্ডের মধ্যে দিয়ে বিচার করলে চলবে না। পাকিস্তানের আত্মা পাকিস্তানের থেকে বেশি বাংলাদেশে আছে। একটু আগে একটি ছেলে তার লোক জানি না, আমি একটু শ্রদ্ধা করতে পারি না খুব একটা, এদের কিছু একটা বলছিল আর কি, যারা সমাতৃ ধর্ষকদের পিতৃজ্ঞানে শ্রদ্ধা করে তাদের আমার মানুষ বলতে ঘেন্না করে। ফলে কোনোভাবেই যতই ভাগ হোক, পাকিস্তানকে শুধুমাত্র ভাবার্থে তার আইডিয়াটাকে ধ্বংস করতে হবে। তার তো সাধারণ মানুষ বলে লাভ নেই, সেটা তো ক্রিমিনাল অফেন্স। পাকিস্তানের আইডিয়াটাকে ধ্বংস করতে হবে, তবে যদি গিয়ে ভারতবর্ষের পাপ থেকে মুক্তি পায়। না কিন্তু আমি এই বাংলাদেশের এখনকার এই এক শ্রেণীর নেতৃত্বের যারা ওই জামাত বা ইত্যাদি ইত্যাদি স্বাধীনতা বিরোধী ছিল 70-এর দশকে, এরাই সবচেয়ে বেশি মানুষকে মেরেছিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে। এদের এই পাকিস্তান প্রেমের একটা কারণ আছে। পাকিস্তান নিজে তো কোনোদিন ভারতের সঙ্গে যুদ্ধে পারেনি, বরাবর হেরেছে। তারপরে ওরা ছায়া যুদ্ধ চালিয়েছে, তারা টেরোরিস্ট তৈরি করেছে। বাংলাদেশের এই গ্রুপটা ভাবছে ওই টেরোরিস্ট বানিয়ে পৃথিবীর সব দেশে পাঠাবে। ওরা ভুলে যাচ্ছে যে ওয়ার এগেনস্ট টেরোরিজম গোটা বিশ্বজোড়া যা শুরু হয়েছে, যদি ওই কাণ্ড করে এমন মার খাবে আর বাঁচার রাস্তা থাকবে না। কিন্তু এখনো আমি প্রশ্নের উত্তরটা পেলাম না, আমি এখনো প্রশ্নের উত্তরটা পেলাম না। এরা তো জানে না আগুন নিয়ে খেলছে এরা একদিন অসীমকে নিয়ে আরিফ বিল্লাহ, এখনো আমি প্রশ্নের উত্তরটা পেলাম না। গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির, আরিফ বিল্লাহ এখন ডিটিএইচ আরিফ বিল্লাহ ডিরেক্ট টু হুর পাঠিয়ে দেওয়া হয়। স্বর্ণ মন্দির আক্রমণের চেষ্টা হয়েছে, এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হতে পারে না। অমৃতসরে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল আক্রমণের চেষ্টা হয়েছে। আমি আবারও প্রশ্ন করছি, আমি ফুল ফ্রেমে একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করব। ইতিহাসে কোনোদিন যেটা হয়নি সেইটা এবার হয়েছিল। স্বর্ণ মন্দির চত্বরকে ব্ল্যাক আউট করে দিতে হয়েছিল। সেই ছবি এই মুহূর্তে 8ই মের ছবি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গোটা স্বর্ণ মন্দির চত্বরকে ব্ল্যাক আউট করে দিতে হয়েছিল। কিসের জন্য? না, দুটো মিসাইল তাক করে স্বর্ণ মন্দিরের যে এলাকা রয়েছে সেখানে তাক করে পাকিস্তান রেখে দিয়েছিল এবং সেইটাকে স্ট্রাইক করেছিল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে প্রতিহত করে। এবং এটা যে মিথ্যে নয়, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বর্ণ মন্দিরকে টার্গেট করেছিল পাকিস্তানিরা। এর থেকে নিকৃষ্ট কাজ হতে পারে না। ধর্ম দেখে দেখুন কিভাবে একের পর এক লাইট সেগুলো স্বর্ণ মন্দিরে বন্ধ হয়েছিল। শুধুমাত্র পাকিস্তানের মিসাইলের বিরুদ্ধে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পুরো স্বর্ণ মন্দির থেকে অন্ধকার করে দেওয়া হয়েছিল। কেন ভাই, কেন? তোমরা হিন্দুদের, শিখদের আস্থাস্থলগুলোকে এভাবে টার্গেট করবে, অমরনাথ যাত্রায় করবে, বৈষ্ণোদেবী যাওয়ার সময় করবে, স্বর্ণ মন্দিরকে টার্গেট করবে। এই পাকিস্তানের এক মুহূর্ত থাকাটা উচিত নয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্বর্ণ মন্দিরে যে টার্গেট করেছিল পাকিস্তানিরা, কি বলেছিল শুন। 8 मई की सुबह को अंधेरे में पाक ने अनुमान अनुसार ड्रोन और मिसाइल के जरिए से सभी सैन्य एवं सिविल ठिकानों पे और ख़ास तौर पे गोल्डन टेम्पल पे भारी तादाद से ड्रोन का हमला किया। क्योंकि हम इसके लिए तैयार थे, तो भारतीय सेना के आर्मी एयर डिफेंस के सतर्क और सशक्त योद्धाओं ने पाकिस्तान के नापाक इरादों को पूरी तरीके से ध्वस्त करते हुए ड्रोन और मिसाइल हमले को पूरी तरह से विफल कर दिया। दिगंत,
সোমনাথ মন্দিরে যখন অ্যাটাক হয়েছিল, এরা বারবার ভারতবর্ষের যেগুলো শ্রদ্ধা কেন্দ্র অর্থাৎ মন্দির এবং শিক্ষা কেন্দ্র, নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দিয়েছিল, অর্থাৎ সেই দেশের শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করেছে। এবং এই পথেই কিন্তু বর্তমানে যারা পাকিস্তান এবং বাংলাদেশ যারা টেরোরিজমের হয়ে গলা ফাটাচ্ছে, তারা কিন্তু এই পথেই যাচ্ছে। এবং আমার ভাবতে খারাপ লাগে যে ভারতবর্ষের মধ্যে এক শ্রেণী যারা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন, তারাও কিন্তু ভারতবর্ষ কেন যুদ্ধ করছে এই প্রশ্ন তুলে রাস্তায় নামছেন। অর্থাৎ এই যে বাবর, আকবর, এদের বংশধর, এরা যেমন পাকিস্তান বাংলাদেশে আছে, তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে কিছুটা হলেও আছে, যাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই। এবং আমরা এখনো প্রশ্নের উত্তর আমি পেলাম না। আরিফ বিল্লার কাছে জানতে চাইছেন যে অমৃতসর স্বর্ণ মন্দিরে কেন হামলার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কার কাছে জানতে চাইছেন? একজন দুর্বৃত্ত দেশের মানুষের কাছে, যারা 5ই আগস্টের পরে কয়েকশো হিন্দু মন্দির, প্যাগোডা এবং মুসলিমদের আস্থার জায়গা মাজার ভেঙে ফেলেছে, তাদের কাছে আপনারা জানতে চাইছেন? একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ। আর প্রমাণ না দেখাতে পারলে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর আপনি কি করবেন? বেশ বেশ, আমার সময় শেষ, কিন্তু আমি পিসিআর কে বলবো যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, যে আকাশ মিসাইল, যে আমাদের ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো আপনি দেখছেন, বাংলাদেশিরা দেখেনি যে অত সহজে স্বর্ণ মন্দির বা সোমনাথ মন্দিরকে এই যুগে আক্রমণ করা যায় না। ভারতবর্ষে হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দির 12 বার আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দির বারবার আক্রমণ হয়েছে, রাম মন্দির বারবার আক্রমণ হয়েছে। অত সহজে ভারতবর্ষের এই নতুন ভারতে আর আক্রমণ করা যায় না, কারণ এবার সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষকে বাঁচাচ্ছে, ভারতের স্বর্ণ মন্দিরকে বাঁচাচ্ছে, ভারতের সমস্ত আস্থা স্থলগুলোকে বাঁচাচ্ছে। পাকিস্তান বুঝে নিক, বাংলাদেশ সমঝে চলুক। ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।